বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই মন্তব্য বিএনপি নেতা জাহিদের। দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ আইন উপদেষ্টা। পিআর পদ্ধতিতে ভোটের দাবি মেনে নেবে অন্তর্বর্তী সরকার, আশা জামাত নেতা তাহেরের। দলগুলোকে ফেব্রুয়ারির নির্বাচন দিকে নজর দেওয়ার পরামর্শ মির্জা ফখরুলের। রাতের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, মাঝপথে বিকল অনেক যানবাহন, পানির নিচে নিউ মার্কেট। আরও 3 দিন ভারী বর্ষণের পূর্বাভাস। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। ষোড়শ উপাচারে দেবী বন্দনা, মণ্ডপে মণ্ডপে কল্পারম্ভ বিহিত পূজা সহ নানা আচার, ভক্তের ভিড়। এবং বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড়, মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল সহ হেভিওয়েট কয়েক প্রার্থী। দেশের ক্রিকেটে কালো অধ্যায় আখ্যা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। জুলাই হত্যাযজ্ঞের বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতেই হবে দলটিকে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গণহত্যার দায়ে অভিযুক্ত পতিত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কিনা বা তারা আবার ফিরবে কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। গণহত্যা, লুটপাট, নির্যাতন ও সব প্রকার অপকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পতিত আওয়ামী লীগকে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। দল হিসেবে আওয়ামী লীগ সক্রিয় হলে আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলনকারীরা পতিতদের নিয়ে মোটেও ভীত নয়। বিএনপি বলেছিল জনগণ সিদ্ধান্ত নেবে কারা অন্যায় অত্যাচার করেছে। তবে বিএনপি সবসময় একটা কথা আমরা বলছি, সেটা হচ্ছে দোজ হু আর এই গণহত্যাকারী এবং এটার যারা আদেশ দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ বিচার করা। এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নয়াপল্টনে এক পূজা মণ্ডপ পরিদর্শন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধনে ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত, যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আলাদা একটি অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিদেশি গণমাধ্যমের প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয়, যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন এটি মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো। বাংলাদেশ নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। অসহায় মানুষের কাছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনা নেই, বরং দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে বরিশালে শঙ্কর মঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিয়ে নিউ ইয়র্কে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের অংশটি কেবলই থিওরিটিক্যাল। আগামী নির্বাচনের আগে তো নয়, অদূর ভবিষ্যতেও দলটির কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সম্ভাবনা নেই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি
যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অন্তর্বর্তী সরকার মেনে নেবে বলে আশাবাদী জামাত। একই সঙ্গে ফেব্রুয়ারির নির্বাচনে দলটি অংশ নেবে বলেও জানিয়েছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে পিআর পদ্ধতি বিএনপি চায় না উল্লেখ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলগুলোর উচিত ভোটের দিকেই নজর দেয়া। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউসে আমরা পিআরের নির্বাচন চাই। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি জামায়াত। নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরুর পাশাপাশি এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল। জাতিসংঘ সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে আবারও স্পষ্ট করে বলেন, বিএনপি পিআর পদ্ধতি চায় না, দেশের মানুষও পিআর বোঝে না। এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না এবং দেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। নির্বাচনের আগে 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যুক্তরাষ্ট্র সফররত দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চান তারা। জি, আমরা দুই পক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআর এর পক্ষে, কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআর এর পক্ষে আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিআর এর পক্ষে। বলেছি যে আমরা নিম্ন কক্ষে পিআর এর পক্ষে নই, আমরা উপরের দিকেও পিআর এর পক্ষে কথা বলিনি, তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। পিআরের দাবিতে জামায়াত কর্মসূচি চালু রাখলেও নায়েবে আমির জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নেবে তার দল। আর বিএনপি মহাসচিব বলেন, তারা কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয়। আগেই বলেছি, এটা আপনারা জানেন, আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে, যদি এটা জনগণের দরকার। and will participate election on February. প্রধান উপদেষ্টার সঙ্গী হয়ে তাদের জাতিসংঘ সফর সফল হয়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পিআর পদ্ধতি ও রাজনৈতিক দল নিষিদ্ধ করা সহ কিছু বিষয়ে ভিন্নতা থাকলেও বিএনপি মহাসচিব ও জামাতের নায়েবে আমির মনে করেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারা এখন নির্বাচনমুখী ভোটের প্রস্তুতি নিচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, গ্র্যান্ড হায়াত হোটেল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সময় সংবাদে আরও থাকছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। 4 দিন পর খুলছে দোকানপাট, বাড়ছে মানুষের পদচারণা, সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল শুরু। বোর্ডের নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় পাতানো, ভোট আয়োজনের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, মির্জা ইয়াসির আব্বাস, মীর হেলাল, রফিকুল ইসলাম বাবু ও মাসুদুজ্জামান সহ আলোচিত 15 জন। তামিম বলেন, এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্যানেলের অন্য সদস্যরাও। শেষ হয়েও হইল না শেষ। বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল। মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন, সেটাই সত্য হলো বুধবার সকালে। ছুটির দিন রাজধানীবাসী আড়মোড়া ভাঙার আগেই বিসিবিতে তামিম ইকবাল। তারপর একে একে আসতে থাকেন বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র কেনা প্রার্থীরা। ক্যাটাগরি 2 থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন, তেমন ছিলেন ক্যাটাগরি 1-এর জেলা বিভাগ এবং ক্যাটাগরি 3-এর প্রার্থীরাও। উদ্দেশ্য সবার একটাই, সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা। অবশেষে 2 ঘন্টা পর তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম, জানালেন সরে যাওয়ার কারণ। যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে,
এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখন পর্যন্ত 12 ক্লাব সহ 15 জন সরে গেছেন নির্বাচন থেকে, কিন্তু সংখ্যার হিসেবে যা নগণ্য। তামিমের দাবি আরো অনেকেই প্রত্যাহার করতে চান, কিন্তু অদৃশ্য চাপে পারছেন না। এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। তবে অন্যরা না আসলেও তামিমের ডাকে সাড়া দিয়ে সরে গেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস, আমির মাহমুদ খসরুর ছেলে ইসরাফিল খসরু, বরকতুল্লাহ বুলুর সন্তান ওমর শরীফ মোহাম্মদ ইমরান এবং সালাউদ্দিনের ছেলে সাইদ ইব্রাহিম। সরকারের একটি গোষ্ঠী, পুরো সরকার আমি বলবো না, সরকারের ভেতরে একটা গোষ্ঠী এখানে লকডাউনে হস্তক্ষেপ করছে। দেয়ার ইজ সামথিং সিভিয়ারলি রং। এখানে প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হলো। দিস ক্রিকেট পার্ক ইজ আওয়ার প্রাইড। এটাকে কোন রকম অন্যদিকে কেউ ভাই নোংরামি বলে নিয়ে বললাম, আমি যেখান থেকে ফিরত আসছি এরপর দেখার কিছু নাই। ক্রীড়া উপদেষ্টা যেহেতু এই ক্রীড়াঙ্গনের অভিভাবক, এই সমাধানটা কিন্তু উনিই করতে পারে কিন্তু ইচ্ছা করলে। ঠিক আছে, এটা অন্য কোথাও গেলে কিন্তু আমাদের ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনের এই ডামাডোলে ক্রিকেটটা বরাবরই থেকেছে সবার চিন্তার বাইরে। তামিম তাই বলে গেলেন বিসিবিতে নাকি হেরেই গেল ক্রিকেট। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। রাতের ভারী বৃষ্টিতে পানির নিচে রাজধানীর বিভিন্ন সড়ক। পানি ঢুকে সড়কে বিকল হয়ে পড়ে অনেক যানবাহন। ছুটির দিনে গাড়ি কম থাকলেও যানজটে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। জলাবদ্ধতায় চরম বিপাকে পড়েন নিউ মার্কেটের ব্যবসায়ীরাও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও জমেছে পানি। এতে দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। এদিকে আরও 3 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জলমগ্ন সড়ক পার হওয়ার চেষ্টা, কিন্তু শেষ রক্ষা হয়নি। মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায় মোটরসাইকেল। তার মতো একই অবস্থা আজিমপুর সড়ক ব্যবহারকারী অনেকের। মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিতে অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিললেও ঘুম ভাঙতেই জলাবদ্ধতার সেই চিরচেনা দুর্ভোগে রাজধানীর আরমানিটোলা, ধানমন্ডি 27, নিউ মার্কেট এলাকা, মিরপুর, জুরাইন, বকশীবাজার সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের। বহুত দুর্ভোগ, অনেক অসুবিধা হইতেছে আমাকে। এটার কোনো কেউ দায়িত্ব নেয় না। আসছিলাম নিউ মার্কেটে একটা জিনিস কিনতে, দোকান থেকে বন্ধ, পানি উঠে গেছে। দুর্গাপূজার ছুটি থাকায় সড়কে যান চলাচল কম থাকলেও জরুরি প্রয়োজনে কর্মক্ষেত্রে কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বিপাকে পড়েন অনেকে। রিক্সা, ভ্যানে কিংবা পানি মারিয়ে পার হন তারা। ইঞ্জিনে পানি ঢুকলে বিকল হয়ে পড়ে বেশ কিছু গাড়ি। ভারী বৃষ্টিতে কেবল রাস্তাঘাটই ডোবেনি, তলিয়েছে হাসপাতালও। ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ থেকে শুরু করে পুরো মেডিকেল এলাকার বিভিন্ন স্থানে জমেছে পানি। ভোগান্তিতে রোগী, স্বজনরা। সিরিয়াস রোগী আসলো, এই পানির জন্য অনেকে গার্জিয়ানরা যাইতে পারতেছে না। ঢাকা মেডিকেল যদি এই অবস্থা থাকে তাহলে রোগীরা কিভাবে আনবো আর কিভাবে কি করব। নিউ মার্কেটের চারদিকে থই থই পানি ঢুকেছে, দোকানপাটেও পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা ব্যবসায়ীদের। এই দোকান খুলি আমরা 10টা বাজে, 1টা বাজে এখন দোকান খুলতে পারতেছি না, আমাদের ব্যবসায়িক প্রবলেম হইতেছে না। পানি বেশি হওয়ার কারণে এখান থেকে বোতলগুলো সব ভেসে গেছে, এখন বোতল উনি খুঁজে বেরোচ্ছে। আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে ভারী বৃষ্টি হচ্ছে, যা আরও 3 দিন অব্যাহত থাকবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল সন্ধ্যার সময় একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং এই লঘুচাপ আজকের সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী 3 দিন পর্যন্ত এইরকম বজ্র মেঘ এবং অন্যান্য মেঘমালা তৈরি বাংলাদেশের অভ্যন্তরে অব্যাহত থাকবে। গেল 24 ঘন্টায় কেবল রাজধানীতেই 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকার বিভিন্ন সড়কের এই জলাবদ্ধতায় বলে দেয় এই নগরবাসী কতটা অসহায়। একটু ভারী বর্ষণেই এমন জলাবদ্ধতার ভোগান্তি এখানকার নিত্যদিনের সঙ্গী। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। মহানবমীতে কল্পারম্ভ আর বিহিত পূজায় মণ্ডপে মণ্ডপে চলছে পূজা অর্চনা। দেবীর চরণে 108টি করে প্রদীপ ও পদ্ম ফুল অর্পণ করে 16 উপাচারে আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ধূপের গন্ধ ভরা পূজা মণ্ডপে আনন্দময়ী অঞ্জলি দেন ভক্তরা। দেখতে দেখতে শেষ হচ্ছে দুর্গাপূজা, তাই তো মন ভরে ত্রিনয়নীকে দেখছেন সকলে। রাতের আরতির মাধ্যমে শেষ হবে মহানবমীর আচার।
ঢাকঢোল, কাসর, ঘণ্টাধ্বনি, ধূপের গন্ধ আর আলোক ঝলমলে মণ্ডপ সব মিলিয়ে চলছে শারদীয় দুর্গোৎসবের উচ্ছ্বাস। মহানবমীতে দেবীর চরণে 108টি প্রদীপ জ্বালিয়ে ও 108টি পদ্মফুল নিবেদন করেন পুরোহিত। উপাচারে হয় ত্রিনয়নীর আরাধনা। ধূপের গন্ধে ভরা পূজা মণ্ডপে আনন্দময়ীকে অঞ্জলি দেন ভক্তরা। ভক্তদের একটি চাওয়া, অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির জয় করবেন দেবী দুর্গা। প্রার্থনা দেশের সবকিছু যেন সুস্থ ঠিকভাবে চলে, স্বাভাবিক হয়ে যায়। মা তো দশভুজা, মা যেন তার সন্তানকে সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে। সমাজে যে অসুর, সেই বিষয়গুলোকে অবসানের মধ্য দিয়ে দেবী দুর্গা শুভ সূচনা করেছেন। শাস্ত্রমতে মহানবমীতে সিদ্ধিদাত্রী রূপে ভক্তদের ঐশ্বরিক ও পার্থিব আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি অজ্ঞতা দূর করেন ত্রিনয়নী। সারা পৃথিবীর কল্যাণ কামনা রয়েছে যে মা মর্তবাসী, তুমি মর্তে এসেছো, সমস্ত মানুষের জন্য এসেছো, সমস্ত মর্তবাসী যেন সমস্ত অকল্যাণ থেকে মুক্তি পায়। হে দ্রুমরুজন সঙ্গে সুসন্নং পরিবারিত তমন্ময় বলাবিষ্টং কেশকর্ষণ বিপ্লব এবার পালকিতে করে স্বর্গে ফিরবেন দেবী দুর্গা। বৃহস্পতিবার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম এবং চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি মিমের কাছে। মিম, মহানবমীর এই দিনে উৎসবের উজ্জ্বলতাকে ছাপিয়ে এক আবেগাপ্লুত পরিবেশ কিন্তু বিরাজ করছে এখানের আগত ভক্ত, দর্শনার্থী, অনুরাগীদের মাঝে। কেননা আর একদিন পরেই কিন্তু কৈলাসে ফেরত যাবেন দেবী দুর্গা, দুর্গতিনাশিনী দেবী দুর্গা। ভক্তদের মাঝ থেকে বিদায় নেবেন এমনটি কিন্তু আমরা সবাই জানি যে দেবী দুর্গা প্রতি বছর কিন্তু আগমন করেন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমীতে অবস্থানের মাধ্যমে দশমীতে কিন্তু তাকে বিসর্জন দেওয়া হয় এবং সেই বিসর্জনের মাধ্যমে কিন্তু তিনি ভক্তদের কাছ থেকে বিদায় নেন। তো আমরা মণ্ডপে উপস্থিত হয়ে যেটি দেখতে পেয়েছি যে সকালে কিন্তু বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে মহানবমী পূজার আচার অনুষ্ঠান। 108টি নীলপদ্ম, 108টি প্রদীপ দিয়ে শুরু হয় যজ্ঞ এবং পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে কিন্তু মহানবমীর পূজার আচার অনুষ্ঠান শুরু করা হয়। এবং আমরা যেটি দেখছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভক্ত দর্শনার্থী আসতে শুরু করেছেন এবং এখানের আয়োজকরা যেটি বলছেন যে সন্ধ্যা থেকে রাত হতেই কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে এই পূজা মণ্ডপটি। এছাড়াও সন্ধ্যায় কিন্তু বিশেষ কিছু আয়োজনের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন এখানকার আয়োজকরা। এবং আমরা যেটি জানি যে এ বছর কিন্তু 1894টি পূজা মণ্ডপে 1894টি বেশি পূজা মণ্ডপে পূজা আয়োজিত হচ্ছে। গত বছর কিন্তু 1894টি পূজা মণ্ডপের সংখ্যা কম ছিল, সেই তুলনায় এই বছর কিন্তু বেশি পূজা মণ্ডপে পূজা আয়োজিত হচ্ছে। পূজা কমিটি থেকে প্রাপ্ত তথ্য মতে আমরা এই তথ্যটি পেয়েছি। পূজার আরও খবর জানতে এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। চট্টগ্রামের প্রতিটা মণ্ডপে বিষাদের সুর। এই বছরের মতো শেষ মাকে দেখতে মণ্ডপে মণ্ডপে ভক্ত অনুরাগীরা আসছেন, তারা দর্শন করছেন, আশীর্বাদ নিচ্ছেন এবং নিজের যে বাসনা সেটা দেবী দুর্গাকে জানাচ্ছেন। আপনারা জানেন যে এবার চট্টগ্রাম নগরীতে 287টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং চট্টগ্রামে এই মুহূর্তে আমি যেই মণ্ডপে আছি এটা হচ্ছে জেমশন হল পূজা মণ্ডপ এবং এটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রধান যে পূজা মণ্ডপ
সেটি, সে কারণে এখানে দেখা যাচ্ছে যে সাধারণ ভক্তদের আনাগোনা অন্যান্য মণ্ডপের চেয়ে বেশি। আর এখানকার যে থিম সেটা চিরাচরিত যে প্রতিমা, সেই প্রতিমা স্থাপন করা হয়েছে। কিন্তু চট্টগ্রাম নগরীর মণ্ডপগুলোর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিভিন্ন বৈচিত্র্য, বিভিন্ন থিমের মণ্ডপগুলো হয়ে থাকে। এই কারণে এক পাড়ার ভক্তরা দল বেঁধে কিন্তু অন্য পাড়ায় যে মণ্ডপ সেগুলো কিন্তু সারা দিন ব্যাপী ঘুরে। এবং আজকে যেহেতু নবমী, আগামীকাল বিজয়া বিসর্জনের দিন, সে কারণে আজকে যতটুকু সম্ভব যারা এখানে আসছেন তারা বলছেন যে তারা নগরীর যতগুলো মণ্ডপ আছেন সর্বোচ্চ ঘোরার চেষ্টা করবেন এবং সেটা সারা রাত ধরে কিন্তু চলবে। আর পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, তেমনি পূজা কমিটিও কিন্তু বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন পর্বের যে পূজা অর্চনা সেটা শেষ হয়েছে এবং সন্ধ্যায় মহা আরতির যে আয়োজন সেটা চলছে। ভক্তরা যতটুরা পাচ্ছেন তারা ঘুরে বেড়াচ্ছেন মণ্ডপে মণ্ডপে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে পূজার সর্বশেষ খবর। মহানবমীর খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে এবং তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। 4 দিন পর খুলছে দোকানপাট, সড়কে বাড়ছে সাধারণ মানুষের পদচারণা, সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বহাল আছে। টানা 4 দিন অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। খুলছে দোকানপাট, চলছে যানবাহন। মানমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত 27 সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিল যুগ্ম ছাত্র জনতা। মঙ্গলবার রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেয়া ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং 8 দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বুধবার সকাল থেকে শহরে সীমিতভাবে শুরু হয়েছে যান চলাচল। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের উপস্থিতি। দোকানপাটও খুলতে শুরু করেছে। কয়েকদিন ধরে আটকা ছিল, আমরা যেতে পারি না। এখন পরিবার যেহেতু স্বাভাবিক আসছে, সেহেতু আমরা আবার যাচ্ছি। খাগড়াছড়ি চট্টগ্রাম গাড়ি অনিয়মিত চলতেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আমাদের কোনো সমস্যা হইতেছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে, তো আমি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে যাইতে পারতেছি। আজকে অবরোধ ভাঙাতে মোটামুটি দোকানটা খুলতে পারতেছি। তবে 144 ধারা বহাল থাকায় শহরে সেনাটহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন, ব্যবসা বাণিজ্য, দোকানপাট এবং এখানে যারা স্থানীয় জনসাধারণ আছেন তারা স্বাভাবিকভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারে। নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে। গত 23 সেপ্টেম্বর এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকে জড়িতদের বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সময় সংবাদ, খাগড়া। রাজধানীর 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী অবস্থানে শিক্ষক শিক্ষার্থীরা। এক পক্ষ বলছে অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভাগাভাগির ফলে অস্তিত্ব সংকটে পড়বে উচ্চ মাধ্যমিক শাখা। আর মহিলা কলেজে ছেলেদের ভর্তির সিদ্ধান্তে স্বকীয়তা হারানোর শঙ্কায় শতবর্ষের ঐতিহ্যবাহী 2 বিদ্যাপীঠ। ঐতিহ্য নষ্ট না করে নতুন স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি শিক্ষকদের। খসড়া অধ্যাদেশে অংশীজনের আপত্তির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানিয়েছেন প্রশাসক। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর 7 কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য সম্প্রতি অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাদেশ অনুযায়ী দুপুর পর্যন্ত চলবে একাদশ শ্রেণীর ক্লাস, আর বিকেল থেকে চলবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ মনে করেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অস্তিত্ব সংকটে পড়বে উচ্চ মাধ্যমিক শাখা। হাইব্রিড মডেল, যে মডেল বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও এক্সিকিউট করা হয়নি, এটা যে অ্যাডজাস্টমেন্টটা সেটা হবে কিনা এটাও নিয়ে কিন্তু বড় শঙ্কা রয়েছে। উচ্চ মাধ্যমিকের এরা হচ্ছে সকাল 8টা থেকে শুরু করে 2:30, 3টা পর্যন্ত প্র্যাকটিক্যাল সহ ব্যবহার করে। ফলে এক ধরনের মনে হবে যে ঢাকা কলেজ এইখানেই এক ধরনের উদ্বাস্ত হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় অন্য জায়গায় হোক, কলেজগুলো তার স্বকীয়তা নিয়ে
উচ্চশিক্ষাটা যেন চালিয়ে যেতে পারে। প্রস্তাবনায় বাদ দেয়া হয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস ও দর্শন সহ বেশ কিছু মৌলিক বিষয়। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যের সুযোগ করে দিতেই 7 কলেজের 25,000 আসন কমিয়ে 11,000 করা হয়েছে। রাষ্ট্র যদি আবার এই 7টা কলেজকে কম্বাইন করে 1200 শিক্ষাগার করে দেয়, সেক্ষেত্রে তো আমরা অবশ্যই সাফার করব। বায়োকেমিস্ট্রি একটা কেমিস্ট্রি ব্রাঞ্চ, আমাকে তো কেমিস্ট্রি রাখতে হবে। ফান্ডামেন্টাল সাবজেক্ট ছাড়া কিন্তু অন্য সাবজেক্টের কোনো গুরুত্ব নেই। আপনার মডেলকে আপনি ঢাকার বাইরেও হোক, ঢাকার ভিতরে অন্য কোনো জায়গায় আপনি এটাকে বাস্তবায়ন করেন। ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা গার্লস কলেজে হবে নতুন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ক্লাস। সেখানে ভর্তি নেওয়া হবে ছেলেদেরও। এই সিদ্ধান্তে নারী শিক্ষা সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। ইডেন মহিলা কলেজ, এখানে মহিলা কলেজ, এখানে কেন সহশিক্ষা চালু করাবে? এখানে কেন ছেলে প্রবেশ করবে? আমরা যদি কম্বাইন পড়ার ইচ্ছা থাকতো তাহলে তো আমি তিতুমিরে ভর্তি হতাম, আমি তো বাংলা কলেজে ভর্তি হতাম। আমি তো আমার ইচ্ছা নাই দেখি তো আমি ইডেন মহিলা কলেজে ভর্তি হয়েছি। তবে সংকট নিরসনে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না শিক্ষার্থীদের আরেকাংশ। যদি বলা হয় যে কালকে কেউ বলে বিশ্ববিদ্যালয় হবে না, তাহলে হাজার হাজার শিক্ষার্থী কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই কিন্তু রাস্তায় নামবে। আর কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই ছাড়াই 7 কলেজের অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সংকট বাড়বে বলে মনে করেন শিক্ষাবিদরা। বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ার আগেই আপনাকে ওই ফিলোসফিটা নির্ণয় করে ফেলা দরকার ছিল। আমরা কি আরেকটা মিনি জাতীয় বিশ্ববিদ্যালয় চাই এখানে 7 কলেজের জন্য? প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক বলছেন, খসড়া অধ্যাদেশের যেসব বিষয়ে অংশীজনের আপত্তি আছে সেসব বিষয় সমাধান করা হবে আলোচনার মাধ্যমে। যেহেতু এখন এটা নিয়ে সবাই মাঠে আছেন, এগ্রিপ্ট, সংক্ষুব্ধ, সেই জায়গাটা নিরসনের জন্য অন্তত শিক্ষক ছাত্র এদের সাথে একটা ডায়ালগের ব্যবস্থা করা। একদিকে 7 কলেজের ঐতিহ্য রক্ষা, অন্যদিকে দীর্ঘদিনের সংকট উত্তরণ, এই দুই বিষয়ের সমাধানে প্রশাসন আন্তরিক বলে জানান প্রশাসক। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। 6.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্সের মধ্যাঞ্চল। শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত 69 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় অন্যতম ফিলিপিন্স। ভূমিকম্প আর টাইফুন যেন নিত্যসঙ্গী এই দ্বীপরাষ্ট্রে। এর মধ্যেই আবারও কেঁপে উঠল দেশটির মধ্য উপকূল। স্থানীয় সময় মঙ্গলবার রাত 11:30টার দিকে বোগো শহরের উত্তর পূর্বে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আতঙ্কে বাড়ির বাইরে বের হয়ে আসেন বাসিন্দারা। ভূমিকম্পের প্রভাবে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি জানায়, স্থানীয় ফল্টের নড়াচড়ার কারণে এই ভূমিকম্প হয়েছে। প্রথম দিকে সুনামি সতর্কতা জারি হলেও 2 ঘন্টা পর্যবেক্ষণের পর তা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পের ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বোগো শহরে। আহতদের চিকিৎসায় হাসপাতালের বাইরে খোলা হয়েছে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। সেবু প্রাদেশিক সরকার জানিয়েছে, বান্তায়ান দ্বীপের কাছে একটি বাণিজ্যিক ভবন ও স্কুল ধসে পড়েছে। বেশ কিছু গ্রামের রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তা জানান, ধসে পড়া ভবনের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা এখনও অজানা। ভূমিকম্পের পরপরই বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, মন্তব্য বিএনপি নেতা জাহিদের। দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনা নাকচ আইন উপদেষ্টার। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। ষোড়শোপচারে দেবী বন্দনা, মণ্ডপে মণ্ডপে কল্পারম্ভ বিহিত পূজা সহ নানা আচার, ভক্তের ভিড়। এবং বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড়, মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল সহ হেভিওয়েট কয়েক প্রার্থী। দেশের ক্রিকেটে কালো অধ্যায় আখ্যা। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন শবনব নিবিড়। ধন্যবাদ মনির। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।